উফ, কতক্ষণ হয়ে গেল একটু জল খাইনি। গলাটা গলাটা একেবারে শুকিয়ে এসেছে। কলসিতে এক ফোঁটা জলও নেই যে একটু প্রাণ ভরে জল পান করব। গলায় হাত দিয়ে পদ্ম এই কথা বলে উঠতেই পদ্মর কথা শুনে উজ্জ্বল বলে ওঠে, পদ্ম, তোমার খুব জল তেষ্টা পেয়েছে না? হ্যাঁ গো, খুব তেষ্টা পেয়েছে। গলাটা খুব শুকিয়ে এসেছে। জল না পেলে হয়তো শ্বশুরবাড়ি যাওয়ার আগেই মরে যাব, আর তোমার সঙ্গে হয়তো নতুন ঘর সংসার করা হবে না। পদ্মর এই কথা শুনে উজ্জ্বল পদ্মর মুখে হাত দিয়ে বলে, লক্ষ্মীটি, তুমি দয়া করে আমাকে এই কথাটি বলো না। আমি দেখছি তুমি যাতে প্রাণ ভরে জল পান করতে পারো। এই কথা বলে উজ্জ্বল পালকির পর্দা তুলে পালকির বেয়ারাদের উদ্দেশ্যে বলে ওঠে, বেয়ারা, পালকি থামাও, আমি নামবো। উজ্জ্বলের কথা শুনে বেয়ারাদের মধ্যেই একজন বলে ওঠে, কেন দাদা বাবু, এখানে নামবেন কেন? এই তো আমরা প্রায় আপনার বাড়ির কাছাকাছি এসেই গেছি। দরকার আছে বলেই নামবো, তুমি আগে পালকিটা থামাও। উজ্জ্বলের কথা শুনে বেয়ারাগুলো আর কোনো কথা না বাড়িয়ে পালকি থামাতে বাধ্য হয়। বেয়ারা পালকি থামাতেই উজ্জ্বল পর্দা সরিয়ে পালকির ভিতর থেকে নেমে আসে। তারপর কোথাও কাছাকাছি কোনো পুকুর বা জলাশয় আছে কিনা সেটা ঘাড় ঘুরিয়ে একবার এই দিক একবার ওই দিক দেখতেই দেখে তাদের পালকি থেকে বেশ হাত সাতেক দূরেই একটা বড় পুকুর দেখা যাচ্ছে, এবং আকাশে ফুটে ওঠা পূর্ণিমার গোল রূপলি চাঁদের আলো সেই পুকুরের জলের মধ্যে পড়ে সেই পুকুরের জল চিকচিক করছে। তাদের পালকি থেকে কিছুটা দূরেই একটা পুকুর দেখে উজ্জ্বল পালকির পর্দা সরিয়ে তার সদ্য নববিবাহিতা স্ত্রী পদ্মর উদ্দেশ্যে বলে ওঠে, পদ্ম, তুমি পালকি থেকে নেমে এসো। পালকি থেকে কিছুটা দূরে একটা বড় পুকুর দেখতে পেয়েছি, তুমি আমার সঙ্গে চলো, ওইখানেই জলপান করবে। উজ্জ্বলের কথা শুনে পদ্ম পালকি থেকে নেমে আসতেই পালকির বেয়ারাদের মধ্যেই একজন বলে ওঠে, ছোট কর্তা, নতুন বৌদি মনিকে আধার রাতে ওই অভিশপ্ত পুকুর ধারে একদম নিয়ে যাবেন না। পালকির বেয়ারাটার মুখে এই কথা শুনে উজ্জ্বল পুকুরের দিকে তাকিয়ে বলে, কেন? ওই পুকুরের ধারে যাব না কেন? আর তুমি ওই পুকুরটাকে অভিশপ্তই বা বলছো কেন? উজ্জ্বলের প্রশ্ন শুনে বেয়ারাটা ভয় ভয় পুকুরটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ছোট কর্তা বাবু, আপনি হয়তো জানেন না, আজ থেকে 5 মাস আগে বৌদিমণিরই বয়সী একটি মেয়ে ওই পুকুরে গলায় দড়ি কলসি বেঁধে আত্মহত্যা করেছিল। ওই মেয়েটি আত্মহত্যা করবার পর থেকেই আমি গ্রামের লোকেদের মুখে শুনেছি, মাঝে মাঝে তারা যখন একটু সন্ধ্যের পরে ওই পুকুরের ধার থেকে যায়, তখন তারা নাকি একটা সাদা মতো ছায়া মূর্তিকে ওই পুকুরের ধারে ঘোরাফেরা করতে দেখেছে, এবং সেই সাদা মতো ছায়া মূর্তিটা যে একটা মেয়ের ছায়া মূর্তি তা পরিষ্কার বোঝা যায়। এছাড়া জানেন, মাঝরাতের দিকে একটা মেয়েলি কান্নার আওয়াজ শোনা যায় ওই পুকুরের পাড়ে, কিন্তু কার কান্নার আওয়াজ তাকে ঠিক গ্রামের লোকেরা দেখতে পায় না, কিন্তু তারা মনে করে যে মেয়েটা পুকুরে ডুবে আত্মহত্যা করেছে সেই মেয়েটারই হয়তো প্রেতাত্মা ওই জলাশয়ের ধারে বসে কাঁদছে। পালকির বেয়ারাটার মুখে এই কথা শুনে উজ্জ্বল হো হো করে হেসে উঠে বলে, বেয়ারা ভাই, তুমি পারো বটে। আমাদের গ্রামের লোকেরা তোমাকে আজগুবি কী সব গল্প বলেছে, আর তা তুমি বিশ্বাস করে ফেললে। ধুর, ভূত বলে কিচ্ছু হয় না। আমাদের গ্রামের লোকেদের কথা বাদ দাও তো। যাক গে, তুমি এখানে দাঁড়াও, আমি পদ্মকে নিয়ে ওই পুকুর থেকে জল পান করিয়ে এক্ষুনি আসছি। উজ্জ্বল পালকির বেয়ারাটাকে এই কথা বলে পদ্মকে নিয়ে গট গট করে পুকুরের দিকে এগিয়ে যায়। উজ্জ্বল পদ্মকে নিয়ে জলাশয়ের দিকে এগিয়ে যাচ্ছে দেখে পালকির বেয়ারাটা দুহাত জোর করে কপালে ঠেকাতে ঠেকাতেই বলে ওঠে, ভগবান, তুমি ওদের দুজনকে দেখো, যাতে ওদের কোনো বিপদ না হয় ওই অভিশপ্ত পুকুর পাড়ে গিয়ে।
অন্যদিকে উজ্জ্বল পদ্মকে নিয়ে সেই পুকুর ধারে এসে পদ্মকে পুকুরটা দেখিয়েই বলে, পদ্ম, এই যে পুকুরটা দেখছো এটার নাম হলো কালা দিঘি পুকুর। কালা দিঘি আবার পুকুর, যাকে এই কালা দিঘি পুকুরটা আমাদের গ্রামে বহু পুরনো একটা পুকুর। আমি সেই ছোটবেলা থেকেই এটাকে দেখছি। আমি এই গাছটার নিচে দাঁড়াচ্ছি, তুমি যাও জল খেয়ে এসো। উজ্জ্বলের কথা শুনে পদ্ম ধীরে ধীরে জলাশয়ের দিকে এগিয়ে যায়। তারপর সিঁড়ি দিয়ে নেমে যেই জলাশয় থেকে পদ্ম জল খেতে যাবে বলে নিচু হয়েছে, হঠাৎই সেই সময় পদ্মর পিছন থেকে কে যেন ফ্যাঁসে গলায় বলে ওঠে, দাঁড়া বলছি, এই পুকুর থেকে একদম তুই জল খাবি না। এই পুকুরটা শুধু আমার। পিছন থেকে একটা মেয়েলি ফ্যাঁসে গলার আওয়াজ শুনে পদ্ম বেশ ভয় চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গেই পিছন ফিরে তাকাতেই দেখে তার থেকে হাত তিনেক দূরেই তারই বয়সী একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে লাল রঙের বেনারসি শাড়ি, হাতে মোটা মোটা শাখা পলার সিঁথিতে ভর্তি লাল সিঁদুর, আর কপালে লাল বড় সিঁদুরের টিপ। মেয়েটার সাজ পোশাক দেখে পদ্ম বুঝল মেয়েটা সদবা। মেয়েটার ওই কথাগুলো শুনে পদ্ম একটু গলা খাকানি দিয়ে বলে ওঠে, আমাকে দয়া করে জল খেতে দিন। আমার যে খুব জল তেষ্টা পেয়েছে। অনেকক্ষণ হয়ে গেল আমি একটু জল খাইনি। আমার গলাটা খুব শুকিয়ে এসেছে। জল না খেলে হয়তো এবার মরে যাব। তোর খুব জল খাওয়ার শখ হয়েছে, তাই না? হ্যাঁ, দাঁড়া তোকে আমি জন্মের মতো জল খাওয়া কোচাচ্ছি, দেখ। মেয়েটা এই কথা বলতে বলতে পদ্মর দিকে এগিয়ে আসে। তারপর মেয়েটা তার ধারালো কালো কালো নখযুক্ত হাত দুটো দিয়ে পদ্মর গলাটা টিপে ধরে আর ফ্যাঁসে গলায় বলে ওঠে, নে এবার তুই জল খা আমার হাতে। এই কথা বলতে বলতে মেয়েটা পদ্মর গলা টিপে ধরতেই পদ্ম মেয়েটার ধারালো নখযুক্ত হাতের চাপ সহ্য করতে না পেরে পুকুর পাড়েই অজ্ঞান হয়ে পড়ে যায়। পদ্মকে পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে মেয়েটা একটা বিশ্রী ধরানো কান ফাটানো এঁটো হাসি হেসে পদ্মের পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি ও গা ভর্তি গয়নাগাটিগুলো দেখতে দেখতেই বলে, মেয়েটাকে তো লাল বেনারসি শাড়ি গা ভর্তি গয়না পরে খুব সুন্দর লাগছে। মেয়েটার সাজ পোশাক দেখে মনে হচ্ছে মেয়েটার নতুন বিয়ে হয়েছে। আচ্ছা, মেয়েটার জায়গায় যদি আমি ওর বরের সাথে ঘর সংসার করি তাহলে কেমন হবে? তাহলে তো ভালোই হবে। আমি কোনোদিনও জীবিত কালে আমার স্বামীর সঙ্গে মনের সুখে ঘর সংসার করতে পারিনি। আমি যদি মৃত্যুর পর ওই মেয়েটার বরের সঙ্গে মনের সুখে ঘর সংসার করি তাহলে ভালোই হবে। এই কথা মেয়েটার মাথায় আসতেই মেয়েটা নিজের মনেই হো হো করে হেসে ওঠে। একটা জাদু মন্ত্র বলে মেয়েটার শরীরটা কালো ধোঁয়ার রূপ নেয়। তারপর সেই কালো ধোঁয়াটা পদ্মর চারিদিকে একবার পাক খেয়ে নিয়ে পদ্মর শরীরের মধ্যে ঢুকে যেতেই পদ্মর শরীরটা দু একবার ঝাঁকুনি দিয়ে ওঠে। তারপর সে ধীরে ধীরে উঠে বসে। পদ্মর শরীরের মধ্যে ভর করে থাকা সেই প্রেতাত্মাটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এবার আমি পদ্মার রূপ নিয়েছি। আমার আসল পরিচয় কেউ কোনোদিনও জানতে পারবে না। যাই এবার আমি আমার বরের কাছে যাই, আমার জন্য অপেক্ষা করছে। পদ্মর শরীরের মধ্যে ভর করে থাকা সেই প্রেতাত্মাটা
এই কথা বলে কালো দিঘির পুকুর ঘাট ছেড়ে ধীরে ধীরে পালকির দিকে এগিয়ে যায়। পালকির সামনে এসে দাঁড়াতেই উজ্জ্বল তাকে দেখে এগিয়ে এসে প্রেতরূপী পদ্মকেই বলে, পদ্ম, তোমার জল খেয়ে এখানে আসতে এত দেরি হলো কেন? জলাশয়ের ধারে এতক্ষণ কি করছিলে? হাওয়া খাচ্ছিলাম, কারণ এতক্ষণ সময় ধরে বদ্ধ পালকির মধ্যে বসে বসে আমার মাথাটা খুব ধরে গিয়েছিল। পুকুর পাড়ে ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে আমি জল খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম। এখন আমার মাথার ধরাটা ছেড়ে গেছে। পদ্মর মুখে এই কথা শুনে উজ্জ্বল কিছুই বলল না, শুধু বলল, চলো পদ্ম, অনেক রাত হয়েছে। মা হয়তো তোমার জন্য বরণডালা সাজিয়ে অপেক্ষা করে আছে, চলো। উজ্জ্বলের কথা শুনে প্রেতরূপী পদ্ম মুখে আর কিছুই বলল না, সোজা পালকির ভিতরে উঠে বসল। ওরা দুজনে পালকিতে উঠতেই পালকির বেয়ারারা আবার পালকি কাঁধে নিয়ে নতুন বর বউকে সঙ্গে করে জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঠিকই, কিন্তু গ্রামের কিছুটা পথ অতিক্রম করার পর পালকির বেয়ারাদের মধ্যে একজন বেয়ারা অপর বেয়ারাকে বলে ওঠে, হ্যাঁ রে হারান, পালকিটা কেমন যেন খুব ভারী ভারী ঠেকছে না? যেন মনে হচ্ছে কেউ পালকির মধ্যে 100 ডজনের লোহার শিকলের বস্তা রেখে দিয়েছে। বাদলের কথা শুনে হারান বলে ওঠে, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমারও ঠিক তাই মনে হচ্ছে। পালকির মধ্যে কেউ 100 ডজন লোহার শিকল বস্তা রেখে দিয়েছে যেন। বাবা, কিছুক্ষণ আগে পর্যন্ত পালকিটা হালকা ছিল, কিন্তু নতুন বৌদিমণি যেই অভিশপ্ত পুকুরে পাড় থেকে জল খেয়ে পালকিতে উঠে বসলো, তখন থেকেই আমরা পালকিটা খুব ভারী ভারী ঠেকছে, যেন পালকিটা বইতে পারছি না। হারানের মুখে এই কথা শুনে বাদল চোখ গোল গোল করে হারানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে হারান, নতুন বৌদিমণির ওই পুকুর পাড়ে গিয়া ভালো মন্দ কিছু একটা হয়নি তো? কে জানে, এত তাড়াতাড়ি জমিদার বাড়ির দিকে পা চালা দেখি, আর ভারী পালকিটা বইতে পারছি না রে। হ চালাচ্ছি, চ। এই কথা বলে বাদল আর হারান ও পালকির পিছনে যারা ছিল তারা সবাই গুম গুম গুমনা মুখে আওয়াজ করতে করতে জমিদার বাড়ির দিকে রওনা দেয় নতুন বর ও বধূকে নিয়ে। হ্যাঁ রে আরতি, বরণ ডালাটা ভালো করে সাজিয়েছিস তো? বরণের কোনো জিনিস বাদ যায়নি তো? মঙ্গলা বাড়ির সদর দরজার বাইরে তাকাতে তাকাতে তার মেয়ে আরতিকে এই কথা জিজ্ঞাসা করতেই আরতি ঠাকুর ঘর থেকে বরণডালা হাতে নিয়ে বেরোতে বেরোতেই বলে, মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমার বরণডালা একদম ঠিকঠাকভাবেই সাজিয়েছি, বরণের কোনো জিনিসই বাদ যায়নি। আরতির এই কথা শেষ হতেই বাড়ির বাইরে থেকে রাজনাথ ছুটতে ছুটতে বাড়ির ভিতর ঢুকে মঙ্গলার উদ্দেশ্যেই বলে, গিন্নি, তোমার ছেলে আর ছেলের বউ বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছে। তুমি ওদের আরতি আর বরণ করার জন্য তৈরি তো? রাজনাথের কথা শুনে মঙ্গলা উত্তেজিতভাবে বাড়ির সদর দরজার বাইরে বেরিয়ে যায়। তারপর গ্রামের রাস্তার দিকে তাকাতে তাকাতেই বলে, আমার ছেলে আর ছেলের বউ কই? ওদেরকে তো দেখতে পাচ্ছি না। মঙ্গলাকে উত্তেজিত হয়ে বাড়ির বাইরে যেতে দেখে রাজনাথ বলে ওঠে, আমাদের বাড়ির কাছে যে পুরনো সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা আছে না, ওদের পালকিটা ওই মন্দিরের সামনে দাঁড়িয়েছে। ওরা মন্দিরে মাকে প্রণাম করে এক্ষুনি আসছে। রাজনাথের এই কথা শেষ হতেই জমিদার বাড়ির দরজার বাইরে থেকে পালকির বাহকদের ঘুম ঘুম ঘুমনা আওয়াজ আর সেই সঙ্গে বাজনাদের সানাইয়ের আওয়াজটা শোনা গেল। মঙ্গলা আরতির দিকে তাকিয়ে বলল, আরতি, ওরা এসে গেছে, তুই বরণ ডালাটা নিয়ে আয় আমার সঙ্গে বাড়ির দরজার কাছে। এই কথা বলে মঙ্গলা বাড়ির দরজার দিকে ছেলে আর ছেলের বউকে দেখার জন্য ছুটে যায়। অন্যদিকে মায়ের কথা শুনে আরতি বরণ ডালাটা হাতে নিয়ে যেই মায়ের পিছন পিছন বাড়ির দরজার দিকে এগোতে যাবে, হঠাৎ করেই আরতি দেখে
বরণ ডালার মধ্যে যে মঙ্গল প্রদীপটা জ্বলছিল সেটা দু একবার কেঁপেই নিভে গেল। বরণ ডালার মধ্যে মঙ্গল প্রদীপটা নিভে যেতে দেখে আরতি বেশ ভয়ে চমকে ওঠে। মঙ্গল প্রদীপটা এইভাবে নিভে গেল কেন? বাইরে তো হাওয়া বাতাস কিছুই নেই। আচ্ছা, মঙ্গল প্রদীপটা এইভাবে নিভে গেল, বাড়িতে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটবে না তো? ঠাকুর, তুমি দেখো ঠাকুর, বাড়িতে যেন কোনো বিপদ আপদ না ঘটে ঠাকুর, তুমি দেখো ঠাকুর। এই কথা বলে আরতি আবার বরণ ডালাটা ঠাকুর ঘরে নিয়ে যায়। তারপর পুনরায় বরণ ডালার মধ্যে মঙ্গল প্রদীপটা জ্বালিয়ে বাড়ির দরজার সামনে এসে মঙ্গলার হাতে বরণ ডালাটা দিতেই মঙ্গলা উজ্জ্বল আর পদ্মকে প্রাণ ভরে বেশ অনেকক্ষণ ধরে বরণ করে। তারপর বরণ পর্ব শেষ হতেই মঙ্গলা পদ্মর হাতটা ধরে বলে, বৌমা এসো, এসো মা, বাড়ির ভেতরে এসো। আজ থেকে এই বাড়িটাকে তুমি নিজের বাড়ি মনে করবে আর নিজের মতো করে এই বাড়িতে থাকবে। যা অসুবিধে হবে আমাকে বলবে, কেমন মা? আরতি যেমন আমার মেয়ে, আজ থেকে তুমিও কিন্তু আমার আর একটা মেয়ে, এই তোমাকে বলে দিলাম বৌমা। মঙ্গলার কথা শুনে প্রেতরূপী পদ্ম মঙ্গলার দিকে একটা উজ্জ্বল দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা মা। এরপর মঙ্গলা যেই পদ্মর হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যাবে, হঠাৎ করেই আরতির দৃষ্টি যায় পদ্মর পায়ের পাতার দিকে। আরতির পদ্মর পায়ের পাতার দিকে দৃষ্টি যেতেই সে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখে পদ্মর পায়ের পাতা দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, কেমন যেন উল্টো দিকে ঘোরানো, আর পায়ের পাতার নখগুলো কেমন অস্বাভাবিক রকমের দেখতে, বড় বড় কালো কালো। আরতি এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে চোখ বন্ধ করে মনে মনে বলে ওঠে, এ আমি কি দেখলাম ঠাকুর? পদ্মর পায়ের পাতাগুলো এরকম অস্বাভাবিকভাবে উল্টো কেন? আচ্ছা, পদ্ম আদৌ মানুষ তো? আরতি এই কথা বলতে বলতে চোখ খুলতেই দেখে পদ্মর পায়ের পাতাগুলো কই উল্টো দিকে ঘোরানো, পুরোপুরি স্বাভাবিক মানুষের মতোই রয়েছে। আরতি পদ্মর পায়ের পাতাগুলো স্বাভাবিক দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমারই হয়তো ভুল, কি না কি দেখেছি। ছি 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 ছি, পদ্ম সম্পর্কে এরকম ভাবনা আমি কি সব ভাবলাম এতক্ষণ ধরে। এরপর সেদিন উজ্জ্বল পদ্মর বাড়ির ভিতর ঢোকার পর বিয়ের নানা ধরনের স্ত্রী আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর সেই দিন সারাদিন বিয়ে বাড়ির নানা ধরনের কাজকর্ম করার পর বিয়ে বাড়ির সবাই ক্লান্তই ছিল। আর তার পরের দিন উজ্জ্বল ও পদ্মর বউ ভাতের অনুষ্ঠান ছিল বলেই সবাই তাড়াতাড়ি রাতে খাওয়া দাওয়া সেরে যে যার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু সেই দিন রাতে আরতির মেয়ে মালার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাত তখন কটা হবে, 2টো কি 2:30। হঠাৎই সেই সময় মালার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই উঠে বসে মালা। আরতির গায়ে হাত দিয়ে সে বলে, মা মা, আমার সঙ্গে একটু কলঘর যাবে গো? মালাকে গায়ে হাত দিয়ে ডাকতে দেখে আর ওর মুখে কলঘরে যাওয়ার কথা শুনে আরতি ঘুম জড়ানো গলাতেই বলে ওঠে, তুইও তো অনেক বড় হয়ে গেছিস, যা না একা কলঘরে যা, আমায় ডাকছিস কেন? এত রাতে বিয়ে বাড়ি, সারা দিন খাটাখাটনির পর একটু ঘুমিয়েছি। আরতির কথা শুনে মালা মুখ কাঁচুমাচু করে একটু কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা বলছি, দাদুর বাড়ি এসে না আমার কলঘরে যেতে খুব ভয় লাগে, কারণ কলঘরের পিছন দিকটা কেমন একটা ফাঁকা ফাঁকা, আর কলঘরের পিছনে পুকুরের ওপারে যে ঝোপ জঙ্গলটা আছে না, ওই ঝোপ জঙ্গলের ভিতর থেকে মাঝে মাঝে না শিয়ালগুলো যখন ডাকে আমার না তখন খুব ভয় করে, জানো মা। মালার কথা শুনে আরতি ঘুম থেকে উঠে বসে
আর মালার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ঠিকই পোনা যত, দুদিন পরে শ্বশুর বাড়ি যাবি, তোর এখনো পর্যন্ত ভয় পাওয়া কমলো না? চল, আমি যাচ্ছি তোর সঙ্গে কল ঘরে। এই কথা বলতে বলতে আরতি ঘরের দরজা খুলে মালাকে নিয়ে কল ঘরের দিকে যায়। তারপর কল ঘরের সামনে আসতেই আরতি হাই তুলতে তুলতেই বলে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি তোর কাজ সেরে বেরিয়ে আসবি, দেরি করলে কিন্তু আমি চলে যাব। আরতির কথা শুনে মালা কল ঘরের ভিতর ঢুকতে ঢুকতেই বলে, মা, আমার এক্ষুনি হয়ে যাবে, তুমি চলে যাও না, দয়া করে চলে যাও না তুমি। এই কথা বলে মালা কল ঘরের ভিতরে ঢুকে যায়। মালা কল ঘরের ভিতরে ঢুকতেই দেখে কল ঘরটা পুরো ঘুঁটঘুঁটে অন্ধকার। কল ঘরে কোথায় কি আছে তা কিছুই দেখা যাচ্ছে না চোখে। শুধু কল ঘরের খোলা জানালা থেকে আকাশে ফুটে ওঠা গোল রূপলি পূর্ণিমার চাঁদের যেটুকু আলো কল ঘরের যে জায়গায় পড়েছে সেই জায়গাটা অল্প আলোকিত হয়ে রয়েছে। মালা আর বেশি দেরি না করে নিজের কাজ সেরে যেই কলঘর থেকে বেরিয়ে আসতে যাবে, মালার আপনা থেকেই দৃষ্টি যায় কলঘরের খোলা জানালার দিকে। মালার সেই দিকে দৃষ্টি যেতেই সে দেখে কলঘর থেকে একটু দূরেই যে পুকুর পাড়টা দেখা যাচ্ছে, সেই পুকুর পাড়ের সামনে যে ঝাঁকড়া কাঁঠাল গাছটা রয়েছে সেই গাছে কে যেন পা ঝুলিয়ে বসে আছে। মালা কলঘরের খোলা জানালা দিয়ে এই দৃশ্য দেখে মনে মনেই বলে ওঠে, পুকুর পাড়ের সামনে যে ঝাঁকড়া কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ডালে এত রাতে কে বসে আছে? দেখতে হচ্ছে তো কোনো চোর ডাকার নয় তো। এই কথা বলে মালা কলঘরের খোলা জানালার দিকে এগিয়ে যায় ভালো করে দেখার জন্য যে ওই কাঁঠাল গাছে কে বসে আছে। মালা খোলা জানালার সামনে দাঁড়িয়ে পুকুর পাড়ের সামনে কাঁঠাল গাছটার দিকে তাকাতেই সে বিস্ফারিত দৃষ্টিতে যা দেখলো তা হলো তার নতুন মামি পদ্ম, মানে উজ্জ্বলের স্ত্রী, ওই কাঁঠাল গাছের একটা ডালে পা ঝুলিয়ে বসে আছে। আর তার খোলা লম্বা চুলগুলো এলোমেলোভাবে পিছন দিকে বাতাসে উড়ছে। সেই সঙ্গে ওই পেতনি তার একটা হাত পুকুরের দিকে লম্বা করে বাড়িয়ে পুকুর থেকে কাঁচা মাছ তুলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর হাসতে হাসতে ফ্যাস ফ্যাসে গলায় বলছে, কতদিন পর মাছ খাচ্ছি প্রাণ ভরে। কালা দিঘির পুকুর পাড়ে যখন থাকতাম তখন একটাও ভালো মাছ খেতে পেতাম না ওই পুকুর থেকে। জমিদার মশাইয়ের বাড়ির পুকুরের মাছগুলো কি সুন্দর খেতে, খেলে যেন প্রাণ জুড়িয়ে যায়। মালা কল ঘরের জানালা দিয়ে তার মামি পদ্মর এইরকম ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ দেখে কলঘরের মধ্যে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ভয়ে ছুটে কলঘরের বাইরে বেরিয়ে সে আরতিকে জড়িয়ে ধরে আর হাঁপাতে থাকে। মালাকে কলঘর থেকে ছুটে বেরিয়ে সে জড়িয়ে ধরতে দেখে আরতি মালাকে প্রশ্ন করে, এই মেয়ে, তুই কলঘর থেকে এরকম ভাবে ছুটে বেরিয়ে এলি কেন? কি হয়েছে? আরতির প্রশ্ন শুনে মালা কলঘরের বাইরে একবার এদিক একবার ওদিক তাকাতে তাকাতে বেশ ভয়ার্ত গলায় আস্তে আস্তে বলে ওঠে, মা, ঘরে চলো, সব বলছি। এরপর মালা আরতির সঙ্গে ঘরে ঢুকে বিছানার উপর বসতেই আরতি ঘরের দরজা বন্ধ করতে করতেই বলে, এবার বল তো, তুই কলঘর থেকে ছুটে বাইরে এসে আমাকে ওভাবে জড়িয়ে ধরলি কেন? কি হয়েছে রে তোর? আরতির প্রশ্ন শুনে মালা তখন কিছুক্ষণ আগে কলঘরের জানালা থেকে সে কি কি দেখেছে সবকিছুই তার মাকে বলে। আরতিও তার মেয়ের মুখ থেকে পদ্মর সম্পর্কে সব কথা শুনে তারও মনে পড়ে যায় সন্ধ্যাবেলা পদ্মকে ঘরে বরণ করে তোলার সময় সে পদ্মর পায়ের দিকে তাকিয়ে কি অস্বাভাবিক দৃশ্যই না দেখেছিল। সন্ধ্যাবেলার কথা আরতির আবার মনে পড়ে যেতেই তার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু আরতি মনের সেই ভয়টা মালার সামনে প্রকাশ না করেই বলে, শোন মালা, তুই কলঘরের জানলা দিয়ে কি কি দেখেছিস
এই ঘটনা তুই কিন্তু কাউকে বলবি না, ঠিক আছে? কারণ তোর কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না, তাই তোর এই কথাটা তোর আর আমার মধ্যেই কিন্তু থাকবে। এই কথা বলে মালা চুপচাপ আরতির পাশে শুয়ে পড়ে ঠিকই, কিন্তু তার সমানে মনে হতে থাকে বাড়ির পিছনে পুকুর পাড় থেকে কে যেন হেসে চলেছে আর তাকে উদ্দেশ্য করে বলছে, কিরে মালা, শুয়ে পড়লি কেন? আমার কাঁচা মাছ খাওয়া তুই দেখবি না? ঘুম থেকে উঠায় উঠায় বলছি। মালার এইরকম মনে হতে হতে তার দু চোখের পাতা কখন যে বুঝে এসেছিল সে তা নিজেও জানে না। ইস, পুকুর পাড়ে এত মাছের আঁশ এলো কি করে কে জানে? পুকুর পাড়ে এতক্ষণ ধরে মাছের আঁশ পরিষ্কার করতে করতে আমার জান কয়লা হয়ে গেল একেবারে। পুকুর পাড় থেকে এসে দেখছি এখন বাড়ির উঠোনে মাছের আঁশ ছড়িয়ে রয়েছে। ইস ইস ইস, আমি সারাদিন ধরে সারা বাড়ি জুড়ে এই রক্তাক্ত মাছের আঁশগুলি পরিষ্কার করে মরি। আমি যদি এই করতে থাকি তাহলে বিয়ে বাড়ির কাজটা করবো কখন? বৃন্দা উঠোন ঝাড় দিতে দিতে যখন এই কথাগুলো চিৎকার করতে করতেই বলছিল, ঠিক সেই সময় আরতি ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতেই উঠোনে আসে আর বৃন্দাকে জিজ্ঞাসা করে, এই বৃন্দা, এই সাত সকালে এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন রে? কি হয়েছেটা কি তোর? আরতির প্রশ্ন শুনে বৃন্দা উঠোনের দিকে আঙুল দেখিয়ে ঝাঁঝালো গলাতেই বলে ওঠে, ও আরতি দিদি, দেখো না সারা উঠোন জুড়ে কেমন রক্তাক্ত মাছের আঁশ ছড়িয়ে রয়েছে। একটু আগে পুকুর পাড়ে রাতের এঁটো বাসনগুলো মাজতে গিয়ে দেখি সারা পুকুর পাড় জুড়ে রক্তাক্ত মাছের আঁশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মা গো, পুকুর পাড়ে মাছের আঁশগুলো ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে বাসনগুলো রান্নাঘরে রেখে আমি পুকুর পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মাছের আঁশগুলো পরিষ্কার করে রান্নাঘর থেকে এঁটো বাসনগুলো যে উঠোন পেরিয়ে আনতে যাবো, দেখে আবার সারা উঠোন জুড়ে রক্তাক্ত মাছের আঁশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এইদিকে গিন্নিমা বিয়ে বাড়ি সবার জন্য সকালের জল খাবার বানানোর দায়িত্ব আবার আমাকে দিয়েছেন। আমি কোনটা করব বলো দেখি? এখন উঠোন পরিষ্কার করবো না জল খাবার বানাবো? বৃন্দার মুখে এই কথাগুলো শুনে আরতির মনে পড়ে যায় গতকাল রাতে তার মেয়ে মালা কলঘরের জানালা থেকে কি কি দেখেছিল সেই সব ঘটনার কথা। আরতির মালার বলা কথাগুলো মনে পড়ে যেতেই সে বৃন্দাকে বলল, বৃন্দা, তুই উঠোনটা পরিষ্কার কর, আমি বাড়ির সবার জন্য জলখাবার বানাচ্ছি, তোকে বানাতে হবে না। আরতি বৃন্দাকে এই কথা বলেই রান্নাঘরের দিকে যেতেই যাবে, আরতির পিছন থেকেই মঙ্গলা বলে ওঠে, আরতি, রান্নাঘরে যাওয়ার আগে দেখ তো পদ্ম ঘুম থেকে উঠেছে কিনা। পদ্ম যদি ঘুম থেকে উঠে থাকে তাহলে ওকে আমার কাছে নিয়ে আয়। আচ্ছা মা। এই কথা বলে আরতি মঙ্গলার কথা অনুযায়ী পদ্মকে ডাকতে চলে যায়। আরতি পদ্মর ঘরের সামনে আসতেই দেখে পদ্মর ঘরের দরজা এখনো বন্ধ। পদ্মর ঘরের দরজা বন্ধ দেখে আরতি বলে ওঠে, গত দুদিন ধরে পদ্মর উপর দিয়ে যা খাটাখাটনি গেছে, পদ্মটা মনে হয় এখনো ঘুমোচ্ছে। কিন্তু আজ তো পদ্মর বউ ভাত, আজ তো ওকে সকাল সকাল উঠতেই হবে। মা তো আবার ওকে ডেকেও দিয়েছে। এই কথা বলে আরতি বন্ধ দরজার উপরে ধাক্কা দিতে থাকে আর পদ্মকে ডাকতে থাকে, পদ্ম, ও পদ্ম, তুমি ঘুম থেকে উঠেছো? বন্ধ দরজার ওপার থেকে আরতির ডাক শুনে প্রেতরূপী পদ্ম ঘরের ভিতর থেকেই ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, হ্যাঁ ঠাকুরজি, ঘুম থেকে উঠেছি, দাঁড়াও দরজা খুলছি। ঘরের ভিতর থেকে পদ্মর ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ শুনে আরতি একটু ভয়ে চমকে ওঠে আর তারপর বলে, পদ্মর গলাটা এরকম ফ্যাস ফ্যাসে লাগছে কেন? ব্যাপারটা তো আমার ঠিক ভালো লাগলো না। আরতি যখন পদ্মর ঘরের সামনে দাঁড়িয়ে মনে মনে এই কথাগুলো বলছিল, পদ্ম তখন দরজা খুলে দাঁড়াতেই আরতির চোখ চলে যায় পদ্মর ঠোঁটের দিকে। পদ্মর সারা ঠোঁটটা
গাঢ় লাল টুকটুক করছে। দেখে মনে হচ্ছে যেন রক্ত খেয়ে এসে দাঁড়িয়েছে সবে সবে। আরতি আরো একটা অদ্ভুত জিনিস দেখল পদ্মর চোখের দিকে তাকিয়ে। পদ্মর চোখের মণি দুটো লাল উজ্জ্বল ভাবে এমন জল করছে যেন ওর ওই লাল দুটো জ্বলন্ত চোখ দিয়ে এক্ষুনি আরতিকে ভস্ম করে দেবে। পদ্মর ওই লাল জ্বলন্ত দৃষ্টি আরতি বেশিক্ষণ সহ্য করতে না পেরেই বলে উঠল, পদ্ম, তুমি আমার সঙ্গে মায়ের ঘরে চলো না, মা তোমায় ডেকেছেন। এই কথা বলে আরতি পদ্মকে নিয়ে মঙ্গলার ঘরের দিকে যায়। আরতি পদ্মকে নিয়ে মঙ্গলার ঘরে ঢুকতেই মঙ্গলা পদ্মর দিকে এগিয়ে এসে বলে, নতুন বউ, শ্বশুর বাড়িতে আজ তোমার প্রথম দিন। একটু পরেই ঠাকুর ঘরে রাধা গোবিন্দর পুজো শুরু হবে, তাই তোমাকে রাধা গোবিন্দর পুজোর জন্য ভোগের এক পদ রান্না করতে হবে। তুমি রাধা গোবিন্দর পুজোর জন্য ভোগের এক পদ রান্না করতে পারবে তো? হ্যাঁ মা, পারবো, কিন্তু আমি পুজোর ভোগের জন্য কি পদ রান্না করব? তোমার যেটা ইচ্ছে বৌমা। তাহলে আমি পোলাও আর পায়েস রান্না করি। পদ্মর মুখে পোলাও ও পায়েস রান্নার কথা শুনে মঙ্গলা অবাক হয়ে বলে ওঠে, বাবা, বৌমা তুমি পোলাও পায়েস এসব রান্না করতে জানো? হ্যাঁ মা, জানি। আমার বাপের বাড়িতে প্রত্যেক বছর জন্মাষ্টমীর পুজো হতো। সেই জন্মাষ্টমীর পুজোতে আমি তালের বড়া, পায়েস আর পোলাও, তারপর আরো নানা ধরনের ভোগ রান্না করতাম। আচ্ছা বৌমা, তুমি তাড়াতাড়ি স্নান সেরে আমার ঘরে এসো। আমি তোমাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি, যেখানে আমাদের পুজোর জন্য নিরামিষ রান্না হয়। আচ্ছা, ঠিক আছে মা। এই কথা বলে পদ্ম মঙ্গলার ঘর থেকে বেরিয়ে স্নানে চলে যায়। পদ্মকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে আরতি মঙ্গলার উদ্দেশ্যে বলে, মা, তুমি পদ্মর একটা জিনিস খেয়াল করেছো? আরতির মুখে এই কথা শুনে মঙ্গলা বিছানা গোছাতে গোছাতেই বলে, আরতি, তুই বৌমার কোন জিনিসটা আমাকে খেয়াল করতে বলছিস? মা, পদ্ম কেমন একটা ফ্যাস ফ্যাসে গলায় কথা বলছে, তুমি লক্ষ্য করেছো? এছাড়া তুমি আরো একটা জিনিস লক্ষ্য করো, ওর ঠোঁটটা কেমন গাঢ় লাল রক্তবর্ণ হয়ে রয়েছে। মনে হচ্ছে ও যেন রক্ত খেয়েছে। আর ওর চোখের মণি দুটো লক্ষ্য করেছো? কেমন একটা লাল আগুনের মতো জ্বলছে না? মনে হচ্ছে ওর ওই জ্বলন্ত চোখ দুটো দিয়ে আমাদের বাড়ির সবাইকে ভস্ম করে দেবে। মা, সেদিন যখন বিয়ে বাড়ি গেলাম, ওর আর ভাইয়ের বিয়ে হওয়ার আগে, তখনও আমার সঙ্গে ফ্যাস ফ্যাসে গলায় কথা বলছিল না, একদম স্বাভাবিক গলায় কথা বলছিল। আর ওর চোখের মণি দুটো সেদিন লাল উজ্জ্বল বর্ণের ছিল না, একদম স্বাভাবিক ছিল। এই একদিনের মধ্যে পদ্মর সঙ্গে কি এমন অদ্ভুত ঘটনা ঘটলো যে ও এরকম ফ্যাস ফ্যাসে গলায় কথা বলছে? ধুর, তোর এটা মনের ভুল। দেখ গিয়ে, পদ্মর হয়তো ঠান্ডা লেগেছে বলে ওই রকম ফ্যাস ফ্যাসে গলায় কথা বলছে। আর চোখের মণি দুটো ওইভাবে লাল হয়ে রয়েছে। ও ঠান্ডা লাগলে মানুষের এমনি গলা বসে যায়, আর তার সাথে চোখও লাল হয়ে যায়। তুই নতুন বৌমার সম্পর্কে এইসব বাজে কথা বলা বাদ দে। এখন যা, রান্নাঘরে যা দেখিনি, গিয়ে জল খাবার বানাতে শুরু কর। তোর বাবা এক্ষুনি বাজার থেকে এলো বলে। আমি যাই ঠাকুর ঘরে গিয়ে রাধা গোবিন্দর পুজোর জোগাড় করি গিয়ে। মঙ্গলা এই কথা বলে ঠাকুর ঘরে চলে যায়। আরতিও এরপর বেশি দেরি না করে বেলা হয়ে আসছে দেখে রান্নাঘরে বাড়ির সবার জন্য জলখাবার বানাতে চলে যায়। আরতি দিদি, তোমার সঙ্গে না একটা কথা ছিল, এখন বলবো? কি কথা রে কমলা? কমলা তখন রান্নাঘরের এদিক ওদিক তাকাতে তাকাতেই বলে ওঠে, আরতি দিদি ভাই, তোমার সঙ্গে না নতুন বৌদিমণিকে নিয়ে কিছু কথা আছে। কমলার মুখে পদ্মর নাম শুনে আরতি লুচি ভাজা থামিয়ে কমলার দিকে তাকিয়েই বলে, পদ্মর সম্পর্কে কি কথা রে, বল আমায়।
নতুন বৌদিমণির সম্পর্কে এখন তোমাকে যে কথাটা বলবো তুমি কাউকে বলবে না তো? না না, আমি কাউকে বলবো না, তুই নিশ্চিন্তে আমাকে বলতে পারিস। আরতির কথা শুনে কমলা ময়দা মাখা থামিয়ে আরতির কাছে এসে বসে। তারপর গলা নামিয়ে আস্তে আস্তে বলতে শুরু করে। গতকাল সন্ধেবেলায় যখন পদ্মবৌদি বাড়িতে ঢোকার সময় দুধে আলতার পাত্রে পা দিয়ে সাদা কাপড়ের উপর দিয়ে হেঁটে বাড়ির ভিতর ঢুকে ঘরের মধ্যে চলে গেল, তারপর আমি বৌদিমণির দুধে আলতায় পা দেওয়া সেই সাদা কাপড়টা তুলতে যাব, ঠিক তখনই দেখি কি। এই কথাগুলো বলে কমলা থেমে যেতেই আরতি বলে ওঠে, কিরে কমলা, থেমে গেলি কেন? বল, পদ্মর দুধে আলতা পা দেওয়া সাদা কাপড়টায় কি দেখেছিস তুই? বল। আরতির প্রশ্ন শুনে কমলা আবার কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, আমি বৌদিমণির দুধে আলতায় পা দেওয়া সাদা কাপড়টার দিকে তাকিয়ে দেখি বৌদিমণির পায়ের ছাপগুলো কেমন যেন উল্টো আর কালো, আর ওই কালো উল্টো পায়ের ছাপগুলো থেকে কেমন একটা বিচ্ছিরি পচা গন্ধ ছাড়ছিল। আমি সাদা কাপড়ের মধ্যে ওই কালো কালো উল্টো পায়ের ছাপগুলো দেখে খুব ভয় পেয়ে যাই, আর ভয় পেয়ে গিয়ে সাদা কাপড়টা কোনো রকমে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে তুলে বাড়ির পিছনে গিয়ে ফেলে দিই। আরতি দিদি, আর একটা কথা বলবো? কি? বল কমলা। আমার মনে হয় নতুন বৌদিমণি মানুষ নয়, জীবন্ত প্রেত। আরতি দিদি, তোমরা সবাই একটু সাবধানে থেকো, আর নতুন বৌদিমণির থেকে তোমরা একটু দূরে দূরে থেকো। আমার কিন্তু লক্ষণ ভালো ঠেকছে না। আরতি ও কমলার কথার মাঝে রান্নাঘরের বাইরে থেকে একটা ডাক শোনা যায়, এই কমলা, একটু রান্নাঘরের বাইরে আয় তো, তোর সঙ্গে একটা দরকারি কথা আছে। রান্নাঘরের বাইরে থেকে মঙ্গলার গলার আওয়াজ পেতেই কমলা সঙ্গে সঙ্গে রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে আর বলে, গিন্নিমা, আমাকে ডাকছিলেন কেন? কি হয়েছে? শোন কমলা, বাড়ির পেছনে যে নিরামিষ রান্নাঘরটা আছে, ওই রান্নাঘরে গিয়ে একবার দেখে আয় তো পদ্ম ঠিকঠাক মতো ঠাকুরের ভোগ রান্না করতে পারছে কিনা। মঙ্গলার এই কথা শুনে কমলা একবার আরতির দিকে তাকায়। তারপর মঙ্গলার নির্দেশ মতোই বাড়ির পিছনে রান্না করে যায় পদ্মর ঠাকুরের ভোগ রান্না দেখতে। কিন্তু 2 থেকে 3 মিনিট পর কমলার চিৎকার শোনা যায় বাড়ির পিছন দিক থেকে, ও মা গো, ও বাবা গো, তোমরা বাড়ির মধ্যে কাকে ঢুকিয়েছো? কে, মানুষ না জীবন্ত পেতনি? বাড়ির পিছনের দিক থেকে কমলার চিৎকার শুনে রান্নাঘর থেকে আরতি ছুটে বাইরে বেরিয়ে এসে মাকে জিজ্ঞাসা করে, মা, কি হয়েছে বলো তো? কমলা এইভাবে চিৎকার চেঁচামেচি কেন করছে বাড়ির পিছনে গিয়ে? চল তো গিয়ে দেখি। এই কথা বলে দুজনে যেই বাড়ির পিছনে কমলার কাছে যেতে যাবে, অমনি কমলা বাড়ির পিছন থেকে ছুটতে ছুটতে আসে আর ওদের দুজনের সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। কমলাকে ওইভাবে হাঁপাতে দেখে মঙ্গলা একটু ঝাঁঝালো গলায় জিজ্ঞাসা করে, এই কমলা, তুই বাড়ির পিছন থেকে চিৎকার করতে করতে ছুটে এলি কেন? কি হয়েছে তোর? গিন্নিমা, গতকাল তোমরা কাকে বরণ করে ঘরে তুলেছ? ও কি মানুষ না জীবন্ত প্রেত? এই কমলা, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, পরিষ্কার করে বল তো, আমি তোর এই কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। কমলার মুখে এই কথা শুনে আরতি খানিকটা আন্দাজ করতে পারে যে কমলাও নির্ঘাত মালার মতো পদ্মর মধ্যে কিছু একটা অস্বাভাবিক আচরণ দেখতে পেয়েছে, তাই সে ভয় পেয়ে এত চিৎকার চেঁচামেচি করছে। আরতি কমলার মুখে ওই কথাগুলো শুনে তারপর বলে ওঠে, এই কমলা, কি হয়েছে পরিষ্কার করে বলতো? তুই তো বাড়ির পিছনে নিরামিষ রান্নাঘরে পদ্ম রান্না বান্না দেখতে গিয়েছিলিস, সেখানে গিয়ে তোর সঙ্গে কি এমন ঘটলো যে তুই একেবারে চিৎকার করে বাড়ি মাথায় করছিস? গিন্নিমার কথা অনুযায়ী আমি তো বাড়ির পেছনের নিরামিষ রান্নাঘরে গেছিলাম,
সে রান্নাঘরে পদ্ম বৌদিমণি কেমন রান্না করছে আমি তা দেখতে যাই। আমি পদ্ম বৌদিমণির রান্না দেখার জন্য যেই রান্নাঘরে ঢুকতে যাব, দেখি কি পদ্ম বৌদিমণি উনুনের জ্বলন্ত আগুনের ভিতর দুটো পা ঢুকিয়ে দিয়ে দিব্যি মনের সুখে রান্না করছে, আর হাসতে হাসতে ফ্যাস ফ্যাসে গলায় বলছে, আজ এই প্রথমবার আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের আমার হাতে রান্না খাওয়াবো। তারা আমার হাতে রান্না খেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। আমি তো জীবিতকালে আমার শ্বশুর বাড়ির লোকেদের রান্না করে খাইয়ে সুখ পাইনি। মৃত্যুর পর আমার নতুন শ্বশুর বাড়িতে সবাইকে খাইয়ে যদি একটু সুখ পাই। কমলার এই কথা শেষ হতেই মঙ্গলা এবারে খুবই রেগে যায়। এই এই আরতি, তোর হুঁশ আছে? তুই কার নামে কথাগুলো বলছিস জানিস? পদ্ম এই বাড়ির বউ, আর পদ্মর নামেই তুই এইসব আজে বাজে কথাগুলো বলছিস। তোর এই আজে বাজে কথা যদি উজ্জ্বলের কানে একবার যায়, উজ্জ্বল কিন্তু তোকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোকে আমি বলে দিলাম, তুই পদ্মর নামে বাজে কথা বলা বন্ধ কর। জল খাবার যদি হয়ে গিয়ে থাকে তাহলে তুই আর আরতি মিলে বাড়ির সবাইকে পরিবেশন করগে। এই কথা বলে মঙ্গলা যেই ঠাকুর ঘরে যেতে যাবে, মঙ্গলার পিছন থেকে কে যেন ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, মা, ঠাকুরের ভোগের জন্য পোলাও আর পায়েস রান্না হয়ে গেছে। আমি ভোগগুলো ঠাকুর ঘরে নিয়ে যাব। পিছন থেকে পদ্মর ফ্যাস ফ্যাসে গলায় এই কথাগুলো শুনে মঙ্গলা পিছন ফিরে পদ্মর দিকে তাকিয়েই বলে, হ্যাঁ, নিয়ে এসো। পদ্মর এই শান্ত স্নিগ্ধ রূপ দেখে কমলার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, আমি কিছুক্ষণ আগে পদ্ম বৌদিমণির যে ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপটা দেখলাম, ওটা তাহলে কে ছিল? পদ্ম বৌদিমণি, নাকি পদ্ম বৌদিমণির ভিতর ভর করে থাকা কোনো দুষ্ট প্রেতাত্মা? কমলার কিছুক্ষণ আগে দেখা সব ঘটনা মনে পড়ে যেতেই কমলা পদ্মর সামনে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে ভয়ে রান্নাঘরের ভিতরেই ঢুকে যায়। কমলা যখন ভয়ে রান্নাঘরের ভিতরে ঢুকতেই যাচ্ছিল, হঠাৎ করেই কমলার দৃষ্টি যায় পদ্মর মুখের দিকে। পদ্মর মুখের দিকে কমলার চোখ পড়তেই কমলা ভয়ার্ত দৃষ্টিতে দেখে পদ্ম তার দিকে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে একভাবে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে একটা রহস্যময় সাপদের হাসি খেলা করছে। সেই দিন সকালে কমলার সঙ্গে ওই অদ্ভুত ঘটনা ঘটার পর সারাদিন বাড়ির কারুর সঙ্গেই আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। বৌভাতের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই সম্পন্ন হয় সেদিন। পদ্ম উজ্জ্বল বৌভাতের অনুষ্ঠান মিটে যাওয়ার পর বেশ দুদিন ভালোই চলছিল। কোনো রকম কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি কুসুমতলি গ্রামের দত্ত বাড়িতে। তৃতীয় দিনের মাথায় একটা অদ্ভুত ঘটনা ঘটে কুসুমতলি গ্রামে। উজ্জ্বল, এবারে কিন্তু আমাদের কুসুমতলি গ্রামের আশেপাশের গ্রামে চালের ব্যবসা করলে চলবে না। এবারে আমাদের ব্যবসাটা কলকাতা শহরের দিকে নিয়ে যেতে হবে। ব্যবসাটা আমাদের আরো বাড়াতে হবে। রাজনাথের কথা শুনে উজ্জ্বল বলে ওঠে, বাবা ঠিকই বলেছেন। এবারে আমাদের চালের ব্যবসাটাকে কলকাতা শহরে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি ভাবছিলাম আমি যদি এই গ্রামে না থেকে পদ্মকে নিয়ে কলকাতায় গিয়ে তোমার চালের ব্যবসাটা শুরু করি, তাহলে কেমন হয়? খুব ভালো হবে। উজ্জ্বল ও পদ্মর বৌভাতের অনুষ্ঠান মিটে যাওয়ার 3 দিন বাদে কুসুমতলি গ্রামের জমিদার রাজনাথ দত্ত ও তার একমাত্র ছেলে উজ্জ্বল জমিদার বাড়ির কাচারি ঘরে বসে নিজেদের পারিবারিক ব্যবসা নিয়ে যখন আলোচনায় ব্যস্ত ছিল, হঠাৎই সেই সময় বাড়ির বাইরে থেকে গ্রামের কিছু লোকের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। বাড়ির বাইরে থেকে গ্রামের লোকেদের চিৎকার চেঁচামেচি শুনে উজ্জ্বল রাজনাথের দিকে তাকিয়েই বলে, বাবা, বাইরে থেকে গ্রামবাসীদের এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে কেন? কি হলো বলো তো? চল তো বাইরে গিয়ে দেখি কার কি হলো। রাজনাথ উজ্জ্বলকে এই কথা বলে বাড়ির বাইরে বেরিয়ে আসতেই দেখে তাদের বাড়ির উল্টো দিকে দুটো বাড়ির পর উজ্জ্বলের বাল্যকালের বন্ধু রঞ্জিতদের বাড়ির সামনে
তাদের গ্রামের ও পাড়ার কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। আর রঞ্জিতদের বাড়ির ভিতর থেকেই সমানে রঞ্জিতের মায়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রঞ্জিতের বাড়ির সামনে এবং ওদের বাড়ির ভিতর থেকে চিৎকার চেঁচামেচির ও কান্নার আওয়াজ শুনে উজ্জ্বল ও রাজনাথবাবু সেদিকে এগিয়ে যায়। ওদের বাড়ির সামনে আসতেই রাজনাথবাবু রঞ্জিতদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকজনদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে? রঞ্জিতদের বাড়ি থেকে এত চিৎকার চেঁচামেচির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কেন এই সাত সকালবেলায়? রাজনাথের প্রশ্ন শুনে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বলে, জমিদার মশাই, আপনি এসেছেন? দেখুন না, রঞ্জিতের বাবাকে কে বা কারা গতকাল রাতে নৃশংসভাবে খুন করে ওদের বাড়ির পেছনে যে বাঁশ বাগানটা আছে ওইখানে ফেলে রেখে গেছে। পাড়ার মধ্যে মধ্যবয়স্ক ভদ্রলোকটির মুখ থেকে এই কথা শুনে রাজনাথ ও উজ্জ্বল সঙ্গে সঙ্গেই রঞ্জিতদের বাড়ির ভিতরে ঢোকে। তারপর ওরা দুজনে রঞ্জিতদের বাড়ির ভিতরে ঢুকে বাড়ির পিছন দিকে বাঁশ বাগানে যেতেই যা দেখে তা হলো রঞ্জিতের বাবা পরিমলবাবুর দেহটা বাঁশ বাগানের সামনে পড়ে আছে ঠিকই, কিন্তু পরিমলবাবুর সারা শরীরটা কে বা কারা যেন ফালা ফালা করে কেটে ছিঁড়ে ভিন্ন ভিন্ন অবস্থায় ফেলে রেখে দিয়ে গেছে। রাজনাথ আর উজ্জ্বল আরও একটা অদ্ভুত জিনিস দেখল। পরিমলবাবুর মাথাটা পুরো ডান দিকে ঘোরানো, যেন মনে হচ্ছে কোনো প্রেত বা অশরীরই পরিমলবাবুর মাথাটাকে ধরে ঘুরিয়ে দিয়েছে। পরিমলবাবুর দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় বাঁশবাগানের সামনে পড়ে থাকতে দেখে রাজনাথ পরিমলবাবুর ছেলে রঞ্জিতকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রঞ্জিত, ঘটনাটা কখন ঘটেছে কিছু জানিস? না কাকা বাবু, জানি না। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে কল ঘরে স্নান করতে যাওয়ার সময় দেখি বাবার দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কে বা কারা এই কাজ করেছে আমি আর মা কিছুই জানি না। বাবা গতকাল মাঝরাতে কখন যে বাড়ির পেছন দিকে এসেছিল সেটাও আমি বা মা কেউই কিছু জানি না, কারণ আমরা দুজন কবির ঘুমে অচেতন ছিলাম কাকা বাবু। রঞ্জিতের এই কথাগুলো শুনে রাজনাথ আর কিছু প্রশ্ন করে না ঠিকই, কিন্তু পরিমলবাবুর ছিন্ন ভিন্ন দেহটার দিকে তাকিয়ে তার ছেলে উজ্জ্বলের উদ্দেশ্যেই বলে, উজ্জ্বল, তুই কিছু কি লক্ষ্য করেছিস পরিমলবাবুর দেহের দিকে? কি লক্ষ্য করব? পরিমলবাবুর মাথাটার দিকে তাকিয়ে দেখ, মাথাটা ডান দিকে কেমন ঘোরানো না? রাজনাথের কথা শুনে উজ্জ্বল পরিমলবাবুর দিকে তাকিয়েই বলে, হ্যাঁ বাবা, তা ঠিক, কিন্তু তুমি হঠাৎ এ কথা বলছো কেন? আমার মনে হয় উজ্জ্বল, পরিমলবাবুর মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয়। তুই দেখছিস না পরিমলবাবুর মাথাটা কেমন ডান দিকে মটকানো? আমার মনে হয় এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, কোনো অশরীরী বা কি বাবা বলো, চুপ করে গেলে কেন? না কিছু না, চল বাড়ি চল, দোকানে যেতে আমাদের দেরি হচ্ছে। এই কথা বলে রাজনাথবাবু বাড়ির পথে অগ্রসর হলেন। বাবাকে বাড়ির পথে যেতে দেখে উজ্জ্বল বেশি দেরি না করে যেই বাবার পিছন পিছন বাড়ির দিকে এগোতে যাবে, হঠাৎ করেই উজ্জ্বলের দৃষ্টি যায় পরিমলবাবুর দেহের পাশে। পরিমলবাবুর দেহের পাশে উজ্জ্বলের দৃষ্টি যেতেই উজ্জ্বল দেখে কেমন কালো কালো উল্টো উল্টো পায়ের ছাপ কতগুলো, আর পায়ের ছাপগুলো যে মানুষের তা পরিষ্কার বোঝা যাচ্ছে। উল্টো আর কালো কালো মানুষের পায়ের ছাপ দেখে উজ্জ্বল খানিকটা মনে মনে ভয় পেয়েই যায়। বাবা কিছুক্ষণ আগে যে কথাটা আমাকে বলল সেটা কি সত্যি? পরিমল কাকাকে কোনো অশরীরী প্রেত মেরেছে এরকম নৃশংসভাবে? উজ্জ্বলের মনে এই কথাটা আসতেই তার সারা গা ভয়ে শিউরে উঠল। সে পরিমলবাবুর ওই নৃশংস ভয়ঙ্কর নিথর মৃতদেহটা বেশিক্ষণ সহ্য করতে না পেরে বাড়ির পথেই অগ্রসর হয়। উজ্জ্বল তার বন্ধু রঞ্জিতের বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পথ দিয়ে হেঁটে যেই নিজের বাড়িতে ঢুকতে যাবে,
এমন সময় উজ্জ্বলের পিছন থেকে কে যেন গম্ভীর গলায় বলে ওঠে, বাবা, তোমার বাড়ির আর গ্রামের আবহাওয়া কিন্তু খুব ভারী। তোমরা সবাই কিন্তু একটু সাবধানে থেকো। উজ্জ্বল পিছন দিক থেকে একটা ভারী কণ্ঠ শুনে পথের মাঝেই থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর পিছন ফিরতেই দেখে তার সামনে দীর্ঘদেহী ফর্সা লম্বা জটাধারী এক সাধু বাবা দাঁড়িয়ে আছে। সেই সাধু বাবার পরনে লাল রক্তাম্বর ও কপালে লাল সিঁদুরের তিলক, গলায় নানান ধরনের রুদ্রাক্ষের মালা, হাতে বড় লাল ত্রিশূল ও কাঁধে লাল ঝোলা। উজ্জ্বল তার সামনে দাঁড়ানো সাধু বাবার কথাগুলো শুনে ভুরু কুঁচকেই জিজ্ঞাসা করে, আপনি গ্রামের বাসিন্দাদের সাবধানে থাকতে বলছেন কেন? আর আমার বাড়ি আর গ্রামের আবহাওয়া ভারী, সে কথাই বা বলছেন কেন? উজ্জ্বলের সেই প্রশ্ন শুনে সেই সাধু বাবা উজ্জ্বলের দিকে এগিয়ে এসে ওর চোখে চোখ রেখেই গম্ভীর গলায় বলে ওঠে, তোর বাড়িতে তোর বউ হয়ে যে ঢুকেছে তোর সঙ্গে, সে কোনো মানবী নয়, জীবন্ত এক প্রেত। সাধু বাবার মুখে এই কথা শুনে উজ্জ্বল এবারে খুবই রেগে যায়। রেগে গিয়ে সে বলে, সাধু বাবা, কি কথা বলছেন আপনি? আমার বউ পদ্ম মানুষ নয়, ও একটা জীবন্ত প্রেত। না না, এ কখনো হতে পারে না। আপনি বাজে কথা বলছেন, আমি মানি না। তোর আমার কথায় বিশ্বাস হচ্ছে না, তাই তো? আমি জানতাম তোর আমার কথা বিশ্বাস হবে না, কিন্তু তুই কদিনের মধ্যেই সেই কথা টের পাবি যে তোর বউ কোনো মানুষ নয়, জীবন্ত প্রেত। এ আমি তোকে পরিষ্কার জানিয়ে দিলাম। এই কথা বলে সাধু বাবা যেই চলে যেতে যাবে, উজ্জ্বলের কি মনে হতেই উজ্জ্বল সাধু বাবার উদ্দেশ্যে বলল, আচ্ছা বাবা, আপনাকে তো এই কুসুমতলি গ্রামে আগে কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? আপনার নাম কি? এই গ্রামের শ্মশানের পূর্ব দিকে যে মরা বটগাছটা আছে, সেইখানেই আমার স্থান। আমার নাম কালী নারায়ণ চক্রবর্তী। সাধু বাবার আসল পরিচয় জানতে পেরে সাধু বাবার সঙ্গে আর বেশি কথা না বাড়িয়ে উজ্জ্বল বাড়ির পথেই পা বাড়ায়। রাতে ঘুমন্ত অবস্থায় উজ্জ্বল পাশ ফিরে যেই পদ্মকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ওর অনুভব হয় ওর পাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা। ঘুমন্ত অবস্থায় এরকম মনে হতেই তার ঘুমটাও ভেঙে যায়। উজ্জ্বলের ঘুম ভেঙে যেতেই সে দেখে তার পাশে পদ্ম শুয়ে নেই। পদ্মকে পাশে শুয়ে থাকতে না দেখে উজ্জ্বল উঠে বসে মনে মনে ভাবে, এত রাতে পদ্ম কোথায় গেল? এই কথা ভাবতেই তার কানে একটা দরজা খোলার আওয়াজ আসে। একি, নিচে সদর দরজা খোলার আওয়াজ হলো মনে হলো, কিন্তু এত রাতে কি এলো? এই কথা বলে উজ্জ্বল ঘর থেকে বারান্দায় বেরোতেই দেখে পদ্ম বাড়ির সদর দরজা খুলে বাড়ির বাইরে বেরোচ্ছে। পদ্মকে বাড়ির বাইরে বেরোতে দেখে উজ্জ্বল মনে মনেই ভাবে, এই মাঝরাতে পদ্ম বাড়ির বাইরে কি করতে যাচ্ছে? দেখতে হচ্ছে তো। এই কথা বলে উজ্জ্বল পদ্মর পিছন পিছন খুব চুপি সারে সন্তর্পণে বাড়ি থেকে বেরোয়, যাতে পদ্ম ঘুণাক্ষরেও টের না পায়। উজ্জ্বল পদ্মর পিছন পিছন অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই হঠাৎই দেখে পদ্মর চেহারার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে। পদ্মর যেমন ছোটোখাটো চেহারা, সেই চেহারা পুরো বদলে গিয়ে একটা বিশাল আকৃতির চেহারা রূপ নেয়। পদ্মর ওই বিশাল চেহারা যে দেখবে তার বুক থেকে হৃৎপিণ্ড খাঁচা ছাড়ার জোগাড় হবে, কারণ পদ্মের দুধে আলতা গায়ের রং পুরো পরিবর্তন হয়ে গিয়ে কালো আলকাতরার মতো কুচকুচে গায়ের রং হয়ে গেছে। সেই সঙ্গে পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো এবং পা ও হাতের নখগুলো অস্বাভাবিক রকমের বড় ও কালো কালো। মাথার চুলগুলো খোলা এবং সেই চুলগুলো বাতাসে এলোমেলোভাবে পিছন দিকে উঠছে।
চোখের মণি দুটো লাল আগুনের গোলার মতন দাউ দাউ করে জ্বলছে। পদ্মর ওই ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ দেখে উজ্জ্বল খুবই ভয় পেয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, সাধু বাবা তাহলে ঠিক কথাই বলেছে, ও তো মানুষ নয়, একটা জীবন্ত প্রেত। এরপর উজ্জ্বল বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখে পদ্ম ওরূপে সেই জীবন্ত প্রেত ওই ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার বন্ধু রঞ্জিতের বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর এদিক ওদিক একবার তাকিয়ে নিয়ে টুক করে রঞ্জিতের বাড়ির ভিতরে ঢুকে যায়। পদ্ম ওরূপে সেই ভয়ঙ্কর পিশাচিনীটাকে রঞ্জিতের বাড়ির ভিতর ঢুকতে দেখে উজ্জ্বলও 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে। যেই ও চুপি সারে খুব সন্তর্পণে রঞ্জিতের বাড়ির ভিতর ঢুকতে যাবে, হঠাৎই সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে একটা চিৎকার শোনা যায়। কে আছো? বাঁচাও, বাঁচাও, ও আমাকে মেরে ফেললো। রঞ্জিতের বাড়ির ভিতর থেকে একটা মহিলার বিকট চিৎকার শুনে উজ্জ্বল রঞ্জিতের বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে পড়ে আর কাঁপা কাঁপা গলায় বলে, এটা রঞ্জিতের মায়ের গলা না? রঞ্জিতের মায়ের আবার কি হলো? উজ্জ্বল এই কথা বলে যেই রঞ্জিতের বাড়ির ভিতরে ঢুকতে যাবে, দেখে সেই ভয়ঙ্কর বিভৎসধারী পিশাচিনী রঞ্জিতের বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে। আর সেই পিশাচিনীর সারা হাতে মুখে ও শরীরে নানান জায়গায় রক্ত লাগা। আর সেই রক্ত চাটতে চাটতে বিভৎসধারী পিশাচিনী ফ্যাস ফ্যাসে গলায় বলে, এতদিন পর আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, এবার শুধু একজনের প্রতিশোধ নেওয়ার পালা। ভয়ঙ্কর বিভৎসধারী সেই পিশাচিনীটির এই কথা শুনে উজ্জ্বলের ভুরু দুটো কুঁচকে যায়। আরো বলে ওঠে, এতদিন পর আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, এ কথার মানে কি? আর আরও একজনের প্রতিশোধ নেওয়ার পালা, এ কথারই বা মানে কি? এরপর উজ্জ্বল পদ্মর ওই ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ সহ্য করতে না পেরে ভয়ে যেমন সন্তর্পণে বাড়ি থেকে বেরিয়েছিল পদ্মর পিছন পিছন, সেই রকমই ভয়ঙ্কর বিভৎস পিশাচিনীর চোখ এড়িয়ে বাড়ি ফিরে আসে ঠিকই, কিন্তু পরদিন সকাল থেকে উজ্জ্বলের এমন জ্বর এলো যে সে 3 দিন আর বিছানা ছেড়ে উঠতেই পারল না। 3 দিন বাড়িতে আটকা পড়ে রইল। 4র্থ দিনের মাথায় উজ্জ্বল একটু সুস্থ হতেই সে বাবার মুখ থেকে জানতে পারে রঞ্জিতের মা মনোরমা দেবী রঞ্জিতের বাবার মতোই মারা গেছে। উজ্জ্বল তার বাবার মুখ থেকে তার বন্ধু রঞ্জিতের মায়ের অস্বাভাবিক মৃত্যুর খবরটা শুনে গত 3 দিন আগে রাতে সে কি কি দেখেছে আর পদ্মর আসল রূপের কথা বাড়ির সবাইকে জানাতেই উজ্জ্বলের দিদি আরতি 1 সপ্তাহ আগে মালা ও কমলার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে রাজনাথ ও উজ্জ্বল এদের দুজনকেই সব জানায়। রাজনাথবাবু পদ্মর আসল রূপ ও কীর্তিকলাপের কথা জানতে পেরে বাড়ির সবার সামনে ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতেই বলে, নিজের অজান্তে আমার ছেলেটা আর আমার পরিবারের কি সর্বনাশ করলাম। শেষ পর্যন্ত আমি কিনা ছেলের বিয়ে দিয়ে ঘরে পিশাচিনী আনলাম যে আমার পরিবার ও গ্রামকে ধ্বংস করে দেবে। হায় ভগবান, তুমি বলে দাও এবার আমরা ওই ভয়ঙ্কর পিশাচিনীর হাত থেকে আমার পুরো পরিবার ও গ্রামকে রক্ষা কিভাবে করব। বাবা, ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আমার জানা আছে। উজ্জ্বলের মুখে এই কথা শুনে আরতি ও মঙ্গলা দুজনেই বলে ওঠে, কিভাবে? বল আমাদেরকে। উজ্জ্বল তখন তার মা, দিদি ও বাবাকে সেই দিনের রাস্তায় হঠাৎ করে দেখা হওয়া সেই সাধু বাবার সব কথাই খুলে বলে আর বলে, বাবা, মা, আমার মনে হচ্ছে আমাদেরকে কালীনারায়ণ সাধু বাবাই হয়তো ওই ভয়ঙ্কর পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারবেন। তাই বেশি দেরি না করে আমাকে এক্ষুনি ওনার কাছে যেতে হবে, এক্ষুনি। বাবা, তোর সঙ্গে আমিও এই সাধু বাবার কাছে যাব, চল, এক্ষুনি চল,
এরপর বেশি দেরি হয়ে গেলে ওই পিশাচিনী আমাদের বড় রকমের একটা ক্ষতি করে দিতে পারে। এই কথা বলে উজ্জ্বল ও রাজনাথ দুজনে মিলে কুসুমতলি গ্রামের শ্মশানের উদ্দেশ্যেই রওনা দেয়। বাবা, আমাকে ক্ষমা করবেন। সেই দিন আমি না জেনে বুঝে আপনাকে অনেক অপমান করেছি। আপনি আমাদেরকে ওই ভয়ঙ্কর পিশাচিনীর হাত থেকে রক্ষা করুন বাবা। আর তা না হলেও আমাদেরকে শেষ করে দেবে বাবা, শেষ করে দেবে। উজ্জ্বলের এই কথা শুনে সেই দীর্ঘদেহী ফর্সা লম্বা কালীনারায়ণ সাধু বাবা উজ্জ্বলের উদ্দেশ্যে বলে, আমি জানতাম তুই আমার কাছে আসবি সাহায্য চাইতে। তুই কিছু চিন্তা করিস না, ওই পিশাচিনী তোর বউ পদ্ম আর তোদের কোনো ক্ষতি করতে পারবে না এই আমি থাকতে। সাধু বাবা, আপনি আমার বাড়িতে আসবেন তো ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে? অবশ্যই যাব, আর আজকেই যাব ওই পিশাচিনীর বিনাশ ঘটাতে। শোন, আমি তোদের বাড়ি যাওয়ার আগে তোদেরকে কটা জিনিস জোগাড় করতে হবে আমার যজ্ঞের জন্য। তোরা সেই জিনিসগুলো আমাকে জোগাড় করে দিতে পারবি তো যজ্ঞের আগেই? কি কি জিনিস যজ্ঞের জন্য লাগবে আপনি আমায় বলুন, আমি অবশ্যই সেই সমস্ত জিনিস জোগাড় করার চেষ্টা করব। উজ্জ্বলের কথা শুনে কালীনারায়ণ সাধু বাবা একে একে বলতে শুরু করে। দুটো বড় বড় কালো ও সাদা মুরগি, যজ্ঞের জন্য চন্দন কাঠ 1 বস্তা, ভালো গাওয়া ঘি ও মধু, এই জিনিসগুলো আমার যজ্ঞে লাগবে। তোরা এই জিনিসগুলো আমাকে সন্ধ্যের আগে জোগাড় করে দিতে পারবি তো রে বাবা? হ্যাঁ সাধু বাবা, পারবো। আপনি আমাদের বাড়িতে কখন আসবেন? সন্ধে 7 প্রহরে। আমি 9টা থেকে যজ্ঞ শুরু করব। আচ্ছা বাবা, এখন আমরা আসি। আপনার আসার অপেক্ষায় আমরা পথ চেয়ে থাকবো। এই কথা বলে উজ্জ্বল ও রাজনাথ কালীনারায়ণ সাধু বাবার কাছ থেকে বিদায় নিয়ে শ্মশান থেকে বেরিয়ে সোজা বাজারে যায়। তারপর কালীনারায়ণ সাধু বাবার যজ্ঞের তালিকা অনুযায়ী সমস্ত যজ্ঞের জিনিসপত্র কিনে নিয়ে তারা দুজন দুপুরবেলায় বাড়ি ঢোকে। উজ্জ্বল ও রাজনাথকে বাড়ির ভেতর ঢুকতে দেখে মঙ্গলা ছুটে এসে উজ্জ্বলের উদ্দেশ্যে কাঁপা কাঁপা গলায় বলে, ওরে ওরে উজ্জ্বল, তোর ওই সাধু বাবা কখন আসবে রে? এদিকের অবস্থা যে ভালো নয়। কি হয়েছে মা? বাড়িতে কোনো সমস্যা? উজ্জ্বলের প্রশ্ন শুনে আরতি দেবী দুতলার উজ্জ্বলের ঘরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, তোরা দুজন সাধু বাবার কাছে চলে যাওয়ার পর পদ্ম মানে ওই পিশাচিনী কিভাবে যেন টের পেয়ে গেছে যে তোরা সাধু বাবার কাছে গেছিস। ওকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য যে তোরা গেছিস সেটাও জেনে গেছে। সেই থেকে ঘরের দরজা বন্ধ করে ঘরের সমস্ত জিনিস ছুঁড়ে ফেলছে। আর বন্ধ ঘরের ভেতর থেকে কেমন যেন ভ্যাস ভেসে গলায় আমাদের বাড়ির সবার উদ্দেশ্যে বলছে, আমি তো তোদের কোনো রকম ক্ষতি করিনি। আমি তো তোদের সঙ্গে সুখে সংসার করতে এসেছিলাম। তোরা আমাকে এইভাবে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিস কেন? তোরা দুজন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওই পিশাচিনী বন্ধ ঘরের ভেতর থেকে সমানে এইসব বলছে জানিস। আমার খুব ভয় করছে রে খোকা। সাধু বাবা বাড়িতে আসার আগে বাড়িতে কোনো খারাপ অঘটন যেন না ঘটে। আরতির এই কথা শেষ হতেই দোতলার ঘর থেকে দরজা খোলার আওয়াজ হতেই ওরা তিনজন দুতলার বারান্দার দিকে তাকিয়ে দেখে পদ্ম বারান্দায় এসে দাঁড়িয়েছে আর লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে উজ্জ্বল ও রাজনাথের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলছে, তোরা আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাস না? হ্যাঁ, তোরা যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিস তাহলে তোরা সকলে আমার হাতে মরবি। ওদেরকে তুই মারার আগে শয়তানি তুই আমার হাতেই মরবি। ওদের তিনজনের পিছন থেকে একটা গম্ভীর ভারী কণ্ঠ শুনে ওরা তিনজনই সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়ে দেখে কালীনারায়ণ সাধু বাবা বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে আর কঠোর দৃষ্টিতে পদ্মর দিকে তাকিয়ে আছে।
বাড়ির সদর দরজার সামনে লাল বস্ত্র পরিহিত দীর্ঘদেহী ফর্সা লম্বা লোকটি দাঁড়িয়ে থাকতে দেখে মঙ্গল আর বুঝতে আর অসুবিধা হলো না যে এই সেই উজ্জ্বলের বলা কালীনারায়ণ সাধু বাবা। কালীনারায়ণ সাধু বাবাকে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মঙ্গলা হাত জড়ো করে কালীনারায়ণ সাধু বাবার কাছে ছুটে গিয়েই কাঁদতে কাঁদতে বলল, বাবা ঠাকুর, আপনি আমাদেরকে এই পিশাচিনীর হাত থেকে রক্ষা করুন। ও যে আমাদের সবাইকে মেরে ফেলবে। মঙ্গলার কথা শুনে কালীনারায়ণ সাধু বাবা বাড়ির ভিতর ঢুকতে ঢুকতেই বললেন, মারে, তুই অত চিন্তা করিস না। ওই পিশাচিনী তোদের কোনো ক্ষতি করতে পারবে না এই আমি থাকতে। এই কথা বলে কালীনারায়ণ সাধু বাবা তার কাঁধের ঝোলা ব্যাগ থেকে একটা ছোট্ট কাঁচের শিশি বের করে আনে। তারপর সেই কাঁচের শিশির ঢাকনা খুলে তার থেকে কি একটা ছাইয়ের মতো জিনিস মুঠো করে হাতে ঢেলে পদ্মর দিকে ছুঁড়ে মারতেই পদ্ম মানে সেই প্রেতরূপী পিশাচিনী একটা বিকট চিৎকার করে দুতলার বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পদ্মকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে কালীনারায়ণ সাধু বাবা উজ্জ্বলের দিকে তাকিয়েই বলে, বাবা, তোর স্ত্রীকে তোদের বাড়ির উঠোনের মাঝখানে এনে শোয়া, বেশি দেরি করিস না। আমি এই দিকে যজ্ঞের আয়োজন শুরু করে গিয়ে তোদেরকে যে যে জিনিসগুলো আনতে বলেছিলাম এনেছিস তো? হ্যাঁ বাবা, এনেছি। বেশ। এরপর কালীনারায়ণ সাধু বাবা বেশি দেরি না করে উজ্জ্বলের বাড়ির উঠোনে ধীরে ধীরে যজ্ঞের আয়োজন শুরু করে। অন্যদিকে উজ্জ্বল সাধু বাবার কথা অনুযায়ী অচেতন পদ্মকে নিয়ে বাড়ির উঠোনের মাঝখানে শুয়ে দেয়। পদ্মকে উঠোনের মাঝখানে উজ্জ্বল শুয়ে দিতেই কালীনারায়ণ সাধু বাবা পদ্মর চারিদিকে একটা লাল সিঁদুরের গোল গণ্ডি কেটে দেয়। তারপর উজ্জ্বল ও তার বাড়ির লোকেদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠেই বলে, তোরা এখন সবাই বাড়ির ভেতরে ঢুকে যা। আমি এখন যজ্ঞ শুরু করব। যতক্ষণ না পর্যন্ত আমার যজ্ঞ শেষ হচ্ছে তোরা কেউ উঠোনে আসবি না, কেমন? কালীনারায়ণ সাধু বাবার কথা অনুযায়ী উজ্জ্বল ও তার বাড়ির লোকেরা সবাই বাড়ির ভেতর ঢুকে যেতেই কালীনারায়ণ সাধু বাবা উচ্চস্বরে যজ্ঞের মন্ত্র পাঠ শুরু করে। ওম ক্রিং ক্রিং রিং 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 দক্ষিণে কালিকে ক্রিং 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 রিং রিং রুং রুং রিং স্বাহা ধর্মার্থ্য মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওম ক্রিং কল্যাই নমঃ। উজ্জ্বল এবং তার পরিবার দেখল কালীনারায়ণ সাধু বাবার যত মন্ত্র উচ্চারণ জোর হতে লাগলো তত যেন বাড়ির ভিতরকার পরিবেশটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো। বাড়ির উঠোনে যে বড় বড় গাছগুলো ছিল সেই গাছগুলো জোরে জোরে মাথা দোলাতে থাকলো। সেই সঙ্গে চারিদিকে ধুলোর ঝড় বইতে শুরু করলো এবং ধুলোর ঝড় যখন বইছিল তখন বাড়ির ভিতরকার পরিবেশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে বাড়ির ভিতরকার পরিবেশের তাণ্ডব লীলা চলার পর এক সময় সব ধীরে ধীরে শান্ত হয়। ঘুটঘুটে অন্ধকার কেটে গিয়ে ধীরে ধীরে যখন চারিদিকটা আলোকিত হয় উজ্জ্বল তার পরিবার একটা অদ্ভুত জিনিস দেখে। পদ্মকে যে উজ্জ্বল উঠোনের মাঝখানে একটু আগেই শুয়ে দিয়ে এসেছিল পদ্ম সেখানে আর শুয়ে নেই। পদ্ম শরীরটা তখন মাটি থেকে 9 ফুট উপরে বাতাসে ভাসছে আর কালীনারায়ণ সাধু বাবার দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলছে পদ্মর ভিতরে থাকা সেই ভয়ঙ্কর পিশাচিনীটা। তুই কি ভেবেছিস শয়তান? আমাকে আমার স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে দিবি? না, তুই আমাকে এখান থেকে কিছুতেই দাঁড়াতে পারবি না। আমি এখানেই থাকবো, উজ্জ্বল আর পরিবারের সাথে ঘর সংসার করব। তুই সংসার করবি, তাও উজ্জ্বলের পরিবারের সঙ্গে? দাঁড়া দাঁড়া, আমি তোর সংসার করা বের করছি। আগে বল তুই কে? তুই এত নিরীহ মেয়েটার শরীরে প্রবেশ করেছিস কেন, বল আগে। আমি কে তোকে কেন বলতে যাবো রে? তুই চলে যা এখান থেকে বলছি।
কিন্তু আমি সব শেষ করে দেবো। এই কথা বলে প্রেতরূপী পদ্ম যেই হাওয়ার বেগে কালীনারায়ণ সাধু বাবাকে আক্রমণ করতে যাবে, অমনি কালীনারায়ণ সাধু বাবা মালসা থেকে কিছুটা হলুদ এবং সর্ষে গুঁড়ো হাতে তুলে নিয়ে পদ্মর দিকে ছুঁড়ে মারতেই পদ্ম উড়ে গিয়ে লাল মন্ত্রপুত সিঁদুরের গণ্ডির ভিতরে পড়ে এবং কাটা ছাগলের মতো ছটফট করতে করতেই বলে, রঞ্জিতের স্ত্রী। পিশাচিনীর মুখ থেকে তার আসল নাম ও পরিচয় শুনে উজ্জ্বল ও তার পরিবার একে অপরের দিকে তাকায় ঠিকই, কিন্তু মুখে কিছুই বলে না। পিশাচিনীর এই কথাটা শুনে কালীনারায়ণ সাধু বাবাকে জিজ্ঞাসা করে, তুই পদ্মর শরীরে ঢুকেছিস কেন, আর কি করে ঢুকলি সেই কথা আমাকে জানা। পদ্ম আর উজ্জ্বল বিয়ে করে যেদিন এই কুসুমতলী গ্রামে এলো, সেই দিন সন্ধ্যেবেলায় পদ্ম ওই কালা দিঘির পুকুর পাড়ে জল পান করতে এসেছিল। কারণ ও পালকি করে অনেকটা পথ এসেছিল, আর পথে কোনো নদী পুকুর কিচ্ছু পড়েনি, তাই অনেকক্ষণও জল খায়নি। ওর গলাটা খুব শুকিয়ে এসেছিল, তাই ও সেদিন এই বাড়িতে ঢোকার আগে ওই কালা দিঘির পুকুর পাড়ে জল পান করতে যায়। আমি ওকে পুকুর পাড়ে দেখে ওর ওই নববধূর রূপ সহ্য করতে না পেরে ওকে সংসার করতে দেব না বলে আমি ওর শরীরের মধ্যে প্রবেশ করি এবং আমি পদ্ম রূপ ধারণ করে উজ্জ্বলের সঙ্গে সংসার করতে আসি, এই বাড়িতে আসি আর আমার ইচ্ছে পূর্ণ করি। কারণ জীবিতকালে আমি রঞ্জিতের সঙ্গে ভালোভাবে সংসার করতে পারিনি, তাই আমি এই বাড়িতে নিজের সংসার সাজাতে এসেছিলাম। তুই রঞ্জিতের সঙ্গে সংসার করতে পারিসনি কেন, আর তুই ওর মা বাবাকেই বা মারলি কেন? ওনারা তোর সঙ্গে কি এমন অন্যায় করেছিল? আজ থেকে 1.5 বছর আগে আমার সঙ্গে রঞ্জিতের বিয়ে হয় ঠিকই, কিন্তু আমি ওদের বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে রঞ্জিত আর ওর মা বাবা আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো আর আমার ওপর অত্যাচার করত। শুধু বলতো আমি যেন বাপের বাড়ি থেকে 15 টাকার গয়না নিয়ে আসি। আমার সঙ্গে রঞ্জিতের বিয়ে হয় যখন, তখন ওর বাবা মা আমার বাবা মাকে বলেছিল যে ওরা এই বিয়েতে কোনো পণ নেবে না, কিন্তু আমাদের বিয়ের পর আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবার রূপ বদলে যায়। তারা তখন আমাকে উঠতে বসতে বাপের বাড়ি থেকে 15 টাকা আনতে বলতো, কিন্তু আমার বাপের বাড়ি এতটাই গরিব ছিল যে আমি তাদের কাছ থেকে আমি আমার বিয়ের পণ চাইতে পারিনি। আমার সঙ্গে আমার স্বামী ও শ্বশুর শাশুড়ি দীর্ঘদিন ধরে ঝগড়া ঝামেলা হওয়ার পর আমি শেষ পর্যন্ত থাকতে না পেরে একদিন রাতে আমার শ্বশুর বাড়ির লোকেদের চোখের আড়ালে গিয়ে এই গ্রামের কালা দিঘির পুকুর পাড়ে গলায় দড়ি কলসি বেঁধে আত্মহত্যা করি। 3 দিন পর একদিন সকালে এই গ্রামের বাসিন্দারা যখন ওই কালা দিঘির পুকুরের জল থেকে আমার নিথর দেহটা উদ্ধার করলো আর আমার শ্বশুর বাড়ির লোকেদের জিজ্ঞাসা করলো আমি কেন আত্মহত্যা করেছি, তখন আমার শ্বশুর বাড়ির লোক গ্রামের বাসিন্দাদের আমার নামে একটা মিথ্যে অভিযোগ করে। অভিযোগটা হলো যে আমার বিয়ের আগে আমি যে গ্রামে ছিলাম সেই গ্রামের একটি ছেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পরও নাকি আমি আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেদের চোখের আড়ালে গিয়ে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক রাখি। এই খবর ওরা পেতে আমি আমার আত্মসম্মান বাঁচানোর জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমি মরে যাওয়ার পর ওরা আমার কোনো কাজ করেনি বলে আমার অতৃপ্ত আত্মা সেই থেকে ওই কালা দিঘির পুকুর পাড়ে বন্দী রয়েছে। সাধু বাবা, আমার আত্মা এখনো বন্দী রয়েছে।
এই কথা বলতে বলতেই সেই পিশাচিনী ওরফে কাজুরি খুব কাঁদতে থাকে। কাজুরিকে কাঁদতে দেখে কালীনারায়ণ সাধু বাবাও বলে ওঠে, আমি তোর আত্মার মুক্তি দেব, কিন্তু তুই যে পদ্মর শরীর ছেড়ে চলে গেছিস তা আমি আর পদ্মর শ্বশুর বাড়ির লোকেরা কিভাবে বুঝবো? তাই তাই সাধু বাবা, আপনি আমার আত্মার মুক্তির ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমি করব। তার আগে তুই বল যে তুই পদ্মর শরীর ছেড়ে চলে গেছিস, আমি আর পদ্মর শ্বশুর বাড়ির লোকজনেরা তা কিভাবে বুঝবো? আপনি ওদেরকে দিয়ে বাজার থেকে যে বড় বড় কালো আর সাদা মুরগিটা আনিয়েছেন, ওই মুরগি দুটোকে একসঙ্গে বেঁধে কালা দিঘির পুকুর পাড়ে একটা ন্যাড়া বেল গাছ আছে দেখবেন, ওই ন্যাড়া বেল গাছের তলাতে ওইখানে ওই গাছের সঙ্গে মুরগি দুটোকে বেঁধে বাড়ি ফিরে আসবেন। এরপর আধ ঘন্টা কেটে যাওয়ার পর ওই ন্যাড়া বেল গাছটার সামনে গিয়ে যদি দেখেন দুটো মুরগি মৃত অবস্থায় পড়ে রয়েছে, তাহলে বুঝবেন আমি পদ্মর শরীর ছেড়ে চিরদিনের মতো বড়লোক গমন করেছি। কাজুরির কথা শেষ হতেই সাধু বাবা কালো ও সাদা মুরগি দুটোকে ভালো করে পুজো করে একসঙ্গে বেঁধে উজ্জ্বল ও রাজনাথকে নিয়ে কালো দিঘির পুকুর পাড়ে যায়। কালো দিঘির পুকুর পাড়ে যেতেই সাধু বাবা দেখে কাজুরির কথা অনুযায়ী সত্যি সত্যি ওই পুকুর পাড়ে একটা ন্যাড়া বেল গাছ রয়েছে। এরপর কালীনারায়ণ সাধু বাবা বেশি দেরি না করে মন্ত্রপুত মুরগি দুটোকে ওই ন্যাড়া বেল গাছের সঙ্গে শক্ত করে বেঁধে বাড়ি চলে আসে। এরপর আধ ঘন্টা কেটে যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হলো পদ্মর শরীরটা মাটি থেকে 9 ফুট উঁচুতে ভাসছিল। হঠাৎ করেই পদ্মর শরীরটা মাটিতে ধপাস করে পড়ে যায় এবং পদ্ম সঙ্গে সঙ্গে জ্ঞানও হারায়। পদ্মকে জ্ঞান হারাতে দেখে কালীনারায়ণ সাধু বাবা উজ্জ্বল এবং তার পুরো পরিবারকে নিয়ে কালো দিঘির পুকুর পাড়ে ওই ন্যাড়া বেল গাছটার সামনে যেতেই দেখে আধ ঘন্টা আগে মন্ত্রপুত যে দুটো মুরগি ন্যাড়া বেল গাছটার সঙ্গে বেঁধে রেখে গিয়েছিল, সেই মুরগি দুটো রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে। মুরগি দুটোকে রক্তাক্ত মৃত অবস্থায় ন্যাড়া বেল গাছের তলায় পড়ে থাকতে দেখে সাধু বাবা আকাশের দিকে তাকিয়ে উজ্জ্বল এবং তার পরিবারের উদ্দেশ্যেই বলে, উজ্জ্বল বাবা, আর কোনো ভয় নেই তোদের। পদ্মর ওপর থেকে সমস্ত অশুভ কালো বিপদের ছায়া সরে গেছে। এবার ওকে তোরা নতুন করে বরণ করে ঘরে তোল রে বাবা।